রূপকথার এমন এক মায়াবী আয়না যার মাধ্যমে জানা যায় অতীত ভবিষ্যৎ, যে শক্তি যোগায় এক ভয়ঙ্কর ডাইনিকে। নিজের সৌন্দর্য আর ক্ষমতার মোহে অন্ধ ডাইনি তার পথের কাউকেই ছেড়ে দেয় না। এমনই রূপকথার নানান রহস্য আর রোমাঞ্চে ভরা আমাদের আজকের আয়োজন দ্য হান্টসম্যান উইন্টারওয়্যার। আকর্ষণীয় মুহূর্তগুলো উপভোগ করতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজ যা জানতে পারবেন সেটা কেউ আগে আপনাদের জানায়নি। মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে আগের মুভির গল্পের এক ঝলক দেখানো হয়। জানানো হয় কিভাবে স্নো হোয়াইট ডাইনি রানীকে হারিয়ে তার রাজত্ব উদ্ধার করেছিল। আজকের গল্প তার অনেক বছর আগের। একদিন রানী রেভেনা রাজার সাথে দাবা খেলছে, কিন্তু এটা কোনো সাধারণ খেলা না, জীবন মরণের খেলা। একসময় রাজা হেরে যেতে সে মারা যায়। এরপর রেভেনা মায়াবী আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে আয়নার সাহায্যে অনেক শক্তিশালী হয়ে ওঠে, আশেপাশের অনেক রাজ্য দখল করে নেয়। রাজার শেষ বিদায় অনুষ্ঠানে রেভেনার বোন ফ্রেয়া তার ভালোবাসার মানুষ একটা ছোট্ট রাজ্যের প্রিন্সকে দেখে হাসলে বিষয়টা রেভেনার চোখে পড়ে। সে তখন কিছু না বললেও পরে রাতে ফ্রেয়ার কাছে জানতে চায়, তুমি কি সত্যি ছেলেটাকে ভালোবাসো? ফ্রেয়া কোনো কিছু না লুকিয়ে সত্য জানিয়ে দেয়। রেভেনা বলে, তোমাকে ভবিষ্যতের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে, কারণ তোমার হৃদয় যদি দুর্বল হয়ে পড়ে তাহলে তোমার ভেতরের শক্তি কখনোই প্রকাশ পাবে না। ফ্রেয়া বলে, তুমি ভালো করে জানো আমি তোমার মতো শক্তিশালী না, আর হতেও চাই না। তখন রেভেনা তাকে জানায়, আমাদের রক্তের সব মেয়েরাই অলৌকিক শক্তির অধিকারী, একদিন অবশ্যই তোমার শক্তিও প্রকাশ পাবে। তখন রেভেনা তার শক্তির সাহায্যে জানতে পারে ফ্রেয়া মা হতে চলেছে এবং তার একটা মেয়ে সন্তান হতে যাচ্ছে। কিন্তু ফ্রেয়া এ বিষয়ে এখনো কিছুই জানে না। রেভেনা তাকে বলে, ওই প্রিন্সের সন্তানের মা হতে চলেছে, কিন্তু সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। ফ্রেয়া তার কথা কিছুতেই বিশ্বাস করে না। সে রেভেনাকে জানায়, তুমি আমার চাইতে অনেক শক্তির অধিকারী আর অনেক বেশি জানতে পারো, তবে তুমি সব কিছুই জানো না। রেভেনা বলে, আমি তোমার ওপর কঠোর হতে চাই না, আমি তোমার ভালোর জন্য, তোমাকে রক্ষা করার জন্য এসব জানাচ্ছি। ফ্রেয়া তার কথা না শুনে চলে গেলে রেভেনা মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করে। পরের দৃশ্যে দেখানো হয় ফ্রেয়া সত্যি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু সে তার বোন রেভেনাকে বিশ্বাস করে না। মেয়ের জন্মের কিছুদিন পর প্রিন্স চিঠি লিখে জানায় সে তার পরিবারের বাধা উপেক্ষা করে তার কাছে চলে আসবে এবং তারা লুকিয়ে বিয়ে করে এই রাজ্য থেকে বহুদূরে চলে যাবে। কথা অনুযায়ী ফ্রেয়া এক রাতে তার সাথে দেখা করার জন্য রাজবাগানে তাকে খুঁজতে যায়, কিন্তু তখন লক্ষ্য করে তার ঘরে আগুন জ্বলছে। ফ্রেয়া দ্রুত প্রাসাদে তার ঘরে ফিরে দেখে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা প্রিন্স শুধু একটা কথাই বলে, আমার কিছু করার ছিল না। যদিও রেভেনার আচরণ সন্দেহজনক ছিল, কিন্তু ফ্রেয়া খেয়াল করেনি। সে প্রচণ্ড কষ্টে রেগে গেলে তার ভেতরের শক্তি প্রকাশ পায়। প্রিন্সকে বরফের ক্রিস্টালে পরিণত করে ফেললে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জেদ এবং রাগের বশে ফ্রেয়া তার বোনকে ছেড়ে নিজের একটা রাজ্য গঠনের জন্য উত্তরের দিকে রওনা দেয়। ফ্রেয়া একটা পুরনো সবুজ শ্যামল অঞ্চলকে বরফের চাদরে ঢেকে নিজের দুর্গ গড়ে তুলে উত্তরের শাসন শুরু করে। যেহেতু সে তার নিজের সন্তানকে বড় করতে পারেনি, তাই সে গ্রামে গ্রামে হামলা চালিয়ে বাচ্চা ছেলে মেয়েদের ধরে নিয়ে আসে, যেন তাদেরকে নিজের মতো করে বিশ্বস্ত সৈনিক হিসেবে গড়ে তুলতে পারে। ছেলে মেয়েদের দুর্গে নিয়ে আসা হলে ফ্রেয়া সবার সামনে এসে বলে, আজকের পর থেকে তোমাদের আর কোনো কষ্ট স্পর্শ করতে পারবে না, কারণ তোমরা সকল প্রকার সম্পর্ক থেকে মুক্ত এবং এখন থেকে আমার কাছে থাকবে। এরপর সে টুল নামে একটা ছেলের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়া সত্ত্বেও টুল মাথা নেড়ে জানায় সে ভয় পাচ্ছে না। ফ্রেয়া আবার জিজ্ঞেস করে, তোমার কি বাবা মার কথা মনে পড়ছে? ছেলেটা মাথা নেড়ে সম্মতি জানাতেই ফ্রেয়া রেগে বলে ওঠে, ভালোবাসা একটা মিথ্যা মোহ, যা বুদ্ধিমানেরা দুর্বলদের ওপর খাটায়, যা তোমাদের মস্তিষ্ক নিয়ে খেলা করে, তাই কখনো এটাকে তোমাদের মাথায় স্থান দেবে না। আমার রাজ্যে শুধু একটাই আইন থাকবে, সেটা হলো কাউকে ভালোবাসা যাবে না। আমি এটাকে একটা বড় অপরাধ হিসেবে গণ্য করব আর কখনোই বরদাস্ত করব না। আজকের পর থেকে কেউ পরিবারের কিংবা ভালোবাসার কথা মনে রাখবে না। যা তোমাদের পেছনে ফেলে এসেছো সেগুলো ভুলে যাবে। এসব মোহমায়া থেকে আমি তোমাদের মুক্ত করে এনেছি, আর এই মহামূল্যবান উপহারের জন্য আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই,
সেটা হলো তোমাদের আনুগত্য। এরপর থেকে ফ্রেয়ার নির্দেশ মতো বাচ্চাদের তারা এলিট বাহিনী হান্টসম্যান বানানোর জন্য কঠিন প্রশিক্ষণ দিতে শুরু করে। দিনের পর দিন কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এক একটা বাচ্চা অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত হতে থাকে। ফ্রেয়া তার শক্তির সাহায্যে একটা পেঁচার মাধ্যমে সবসময় বাচ্চাদের উপর নজর রাখে। প্রশিক্ষণে সবচাইতে ভালো করে এরিক ও সারা। এভাবেই কেটে যায় বহু বছর। ছেলে মেয়েগুলো এখন প্রাপ্তবয়স্ক যুবক যুবতীতে পরিণত হয়েছে, কিন্তু ফ্রেয়া এখনও ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে আসে। এমনি একদিন সৈনিকরা যখন ছেলে মেয়েদের গাড়ি থেকে বের করছিল, এরিক লক্ষ্য করে একটা মেয়ে ভয়ে লুকিয়েছিল। সে এগিয়ে গিয়ে মেয়েটার ভয় ভাঙাতে সাহায্য করে। একটু দূর থেকে সারা এই দৃশ্য দেখে কিছু একটা অনুভব করে। আসলে ছোটবেলা থেকেই এরিক ও সারা একে অন্যের প্রতি একটা টান অনুভব করে। ফ্রেয়ার পরিকল্পনা অনুযায়ী তারা এলিট হান্টসম্যান বাহিনী আশেপাশের রাজ্যে আক্রমণ করে দখল করে। বরাবরের মতো কোনো রাজ্যে আক্রমণ করে রাজার মুকুট নিয়ে আসলে ফ্রেয়া হান্টসম্যানদের ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে দেখা যায় এরিক রাতে একা ঘোরাঘুরি করছিল। হঠাৎ আড়াল থেকে সারা তাকে আটকায়। যেমনটা বলেছিলাম, ছোট থেকেই একে অন্যের প্রতি টান অনুভব করে, আর সেই টান এখন ইটিসপিটিস পর্যন্ত পৌঁছে গেছে। সারা তার কাছে থাকা ছোটবেলার শেষ স্মৃতি একটা মেডেল এরিককে দিয়ে বলে, এতদিন আমি রানীর জন্য বেঁচে থাকতাম, আজ থেকে তোমার জন্য বাঁচব। এরিক বলে, আমরা যদি এখানে থাকি তাহলে কিভাবে একে অন্যের জন্য বাঁচব? ফ্রেয়া একবার আমাদের দেখে ফেললে সবকিছু শেষ হয়ে যাবে, তখন কি করবে? সারা বলে, একদিন আসবে যখন আমরা এখান থেকে মুক্ত হব, সেদিন আর কোনো বাধা থাকবে না। তাদের আশঙ্কা সত্যি হয়। ফ্রেয়ার পেঁচা তাদের দেখে ফেলে। সেখান থেকে ফিরতেই অন্যান্য হান্টসম্যানরা দুজনকে ঘিরে ধরে। তখন ফ্রেয়া এসে বলে, আমি একটা গল্প জানি, যেখানে একজন লুকিয়ে তার ভালোবাসার মানুষের সাথে দেখা করে। আমি তোমাদের সব কিছু দিয়েছি, কিন্তু তারপরেও তোমরা বিনিময়ে শুধু ভালোবাসার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। এরিক সাহস করে বলে, আমরা আপনার হয়ে যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছি। আজ পর্যন্ত আমরা আপনার জন্য যথেষ্ট করেছি। সারা অনুরোধ করে বলে, আমাদের এখান থেকে যেতে দিন। ফ্রেয়া আরও রেগে গিয়ে বলে, তোমরা দুর্বল হয়ে পড়েছ, যেতে চাইলে এদের মোকাবেলা করে চলে যেতে পারো। এরপর তার হান্টসম্যানদের লেলিয়ে দেয়। তারা যখন সবার মোকাবেলা করে হারিয়ে দিচ্ছিল, ফ্রেয়া একটা চালাকি করে। দুজনের মধ্যে একটা বরফের দেয়াল বানায়। এরিক দেয়ালের ওপাশ থেকে দেখে টুল নামের সেই হান্টসম্যান পেছন থেকে সারাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সে দেয়াল ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। বন্ধুরা, আমরা সবসময় যা দেখি তা সত্যি নাও হতে পারে। এখানেও এমন কিছু ঘটেছে যা সামনে তোমাদের অবাক করে দেবে। পরের দৃশ্যে দেখা যায় হান্টসম্যানরা এরিককে মেরে নদীতে ফেলে দেয়। দিন বছরে পরিণত হয়। অন্যদিকে যখন রেভেনা স্নো হোয়াইটের কাছে রাজ্য হারিয়েছিল, এদিকে ফ্রেয়ার সাম্রাজ্য বেড়েই চলেছে। 7 বছর পরের এক দৃশ্যে দেখানো হয় স্নো হোয়াইট তার রাজ্য দখলের সময় রেভেনা মায়াবী আয়নায় বন্ধ হয়ে পড়ে। স্নো হোয়াইটের নির্দেশে তার সৈনিকরা আয়নাটাকে দূরে একটা সমাধিতে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে আয়নার ভেতর থেকে রেভেনা সৈনিকদের বশ করে। তখন সৈনিকরা নিজেদের মধ্যে লড়াই করে একে অন্যকে শেষ করে ফেলে। এদিকে এরিক এখনো বেঁচে আছে। সে বনের মধ্যে একটা হরিণের পিছু করে, কিন্তু সে যখন তীর ছুঁড়ে সেটা গিয়ে একটা সৈনিকের পায়ে লাগে। এরিক তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে চলে যায়। এরপর সে যখন তার বানানো সারার সমাধিতে ফুল দিচ্ছিল, তখন পেছন থেকে স্নো হোয়াইটের সৈনিকরা চলে আসে। সেনাপ্রধান এরিককে বলে, আমরা তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছি। আমরা ভেবেছিলাম রেভেনা মারা গেছে, কিন্তু সে আয়নার ভেতরে গিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। একসময় স্নো হোয়াইটের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করলে রানী আমাদের আয়নাটাকে দূরে সমাধিতে রেখে আসার নির্দেশ দেয়, যেন সেটার কারো নজরে না আসে। সৈনিকরা মায়াবী আয়না নিয়ে যাওয়ার সময় রেভেনা তাদের ওপর প্রভাব বিস্তার করলে আয়নাটা হারিয়ে যায়। স্নো হোয়াইট দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, কারণ আয়নার ভেতর থেকে সবসময় রেভেনা তাকে আওয়াজ দিচ্ছে। তাদের কথা বলার সময় এরিক ফ্রেয়ার হয়ে তার ওপর নজর রাখা পেঁচাটাকে মেরে ফেলে। এরপর সেনাপ্রধানকে বলে, আমাদের দ্রুত মায়াবী আয়না খুঁজে বের করতে হবে, কারণ এই পেঁচাটা ফ্রেয়ার গুপ্তচর ছিল। সে এখন আয়নার বিষয়ে জেনে গেছে। যেভাবে হোক তার আগে আয়না খুঁজে বের করতে হবে। তাছাড়া এই আয়না একবার তার হাতে পড়লে এই রাজ্য বরফে ঢেকে যাবে। অন্যদিকে একজন হান্টসম্যান ফ্রেয়ার কাছে একটা রাজার মুকুট নিয়ে এসে বলে,
আপনার পাশের সবশেষ রাজ্য আমাদের দখলে চলে এসেছে। এখন উত্তরের সব জায়গায় আপনার শাসন চলবে। শ্রেয়া বলে, খেলা এখনো শেষ হয়নি। এরপর সে বরফের একটা ম্যাপ বের করলে টুল নামের ওই হান্টসম্যান বলে, দক্ষিণের রাজ্য অর্থাৎ স্নো হোয়াইটের রাজ্য দখল করা সম্ভব না, কারণ তার রাজ্য বিশাল আর সেনাবাহিনীও অনেক বেশি। তখন ফ্রেয়া বলে, তুমি কি জানো এরিক এখনো বেঁচে আছে? আমি চাই সে যেটা খুঁজতে বেরিয়েছে তার আগে আমার কাছে নিয়ে আসবে। আমার বোনের ওই মায়াবী আয়না, যার শক্তির সাহায্যে আমি আরও ছেলে মেয়েদের নিয়ে এসে এমন বাহিনী বানাবো যার সামনে কেউ দাঁড়াতে পারবে না। অন্যদিকে এরিক দুজন ড্রফ অর্থাৎ বেঁটে মানুষকে নিয়ে আয়নাটা খুঁজতে বেরিয়ে পড়ে। আশেপাশের দৃশ্য এবং চাকার চিহ্ন দেখে সৈনিকদের ওপর হামলা হওয়ার জায়গায় এসে পৌঁছায়। সেখানে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা অদ্ভুত তীর খুঁজে পায়। পাশে পড়ে থাকা একটা তলোয়ারে কালো রক্ত দেখে বুঝতে পারে যে এই মায়াবী আয়না নিয়ে গেছে সেটা কোনো সাধারণ মানুষ না। রাতে তারা একটা সরাইখানায় বিশ্রাম নেওয়ার জন্য যায়। তারা যখন বসে খাবার খাচ্ছিল, কয়েকজন লোক এসে ঝামেলা শুরু করে। এক পর্যায়ে লোকগুলো এরিককে মেরে ফেলতে যাবে, তখন অন্ধকার ভেদ করে একজন এসে তাকে বাঁচায়। পরে আমরা দেখতে পাই এটা সারা। কি বন্ধুরা, অবাক হচ্ছ? যাকে মারা যেতে দেখলাম সে জীবিত হলো কিভাবে? রহস্যের সবেমাত্র শুরু, আরও অনেক রহস্য সামনে অপেক্ষা করছে, দেখতে থাকো। আমাদের মতো এরিকও সারাকে দেখে অবাক হয়। সারা তাকে হাত পা বেঁধে বন্দি করে। এরিক বলে, আমি নিজের চোখে তোমাকে মরতে দেখেছি। কিন্তু সারা তার কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে কখনোই ছেড়ে যাবে না, কিন্তু সেদিন আমাকে একা ফেলে পালিয়ে গিয়েছিলে। আসলে সেদিন ফ্রেয়া দুজনকে দুই রকম দৃশ্য দেখিয়েছিল, একদিকে সারাকে মারার দৃশ্য, অন্যদিকে এরিককে পালিয়ে যাওয়ার দৃশ্য। সারা কোনোভাবেই এরিকের কথা বিশ্বাস করে না, আর ওই ঘটনার পর ফ্রেয়া তাকে বন্দি করে রেখেছিল। সারা জানায় দীর্ঘ 7 বছর পর সে সুযোগ পেয়ে পালিয়ে এসেছে। আসলে এখানে রহস্য লুকিয়ে আছে, কিন্তু কি সেটা যদি জেনে থাকো কমেন্টে জানিয়ে দাও। যাই হোক, অন্যদিকে ফ্রেয়া এখন তার মৃত মেয়ের কথা ভেবে কষ্ট পাচ্ছে। ঠিক তখন একজন এসে একটা বরফের মাস্ক দেয়, যার সাহায্যে ফ্রেয়া এরিকের ওপর নজর রাখে। সকালে সবকিছু গুছিয়ে এরিক তার ঘোড়া খুঁজে পায় না। তখন সারা জিজ্ঞেস করে, ওই মায়াবী আয়না ফ্রেয়ার হাতে পড়লে কি হবে? এরিক জানায়, ওটা একবার ফ্রেয়ার হাতে চলে গেলে তাকে আর থামানো সম্ভব হবে না। সারা বলে, তাহলে তো আমাদের দ্রুত আয়নাটাকে খুঁজে বের করতে হবে। সারার সাথে যাবার কথা শুনে এরিক খুশি হয়, কিন্তু তারা ঘোড়ার পরিবর্তে হেঁটে বনের মধ্যে দিয়ে রওনা দেয়। সারা ধারণা করে সম্ভবত ওই মায়াবী আয়নাটাকে কাছের কোনো বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। এরিক এখনও তাকে বোঝানোর চেষ্টা করছে যে ফ্রেয়া ইচ্ছে করেই তাদের দুজনকে আলাদা করেছে, কিন্তু সারা তাকে সাফ জানিয়ে দেয় তার কাছে ভালোবাসার আর কোনো মূল্য নেই, কারণ ভালোবাসা শুধু বিশ্বাস নিয়ে খেলা করে, আর কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। তারা যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের সাথে থাকা একজন ড্রফ সবাইকে থামিয়ে দেয়, কারণ সামনে তারাই ফাঁদ পেতে রেখেছিল। কিন্তু একটু পর তারা অন্য আর একটা ফাঁদে আটকা পড়ে, কারণ দুইটা মেয়ে বাউন্টি হান্টার ছিনতাই করার জন্য ফাঁদ পেতে রেখেছিল। এরিক তার কাছে থাকা ওই সোনার তীরটা দেখালে বাউন্টি হান্টার ব্রোমিনা তাদের মুক্ত করে। এরপর ওই তীরটা ভালো করে পর্যবেক্ষণ করে বলে এটা গবলিন্সদের, কিন্তু ব্রোমিনার কথা কেউ বিশ্বাস করে না, কারণ গবলিন্সদের অস্তিত্ব কেবল রূপকথার গল্পে সম্ভব। ব্রোমিনা তাদের জানায় বাস্তবেও তাদের অস্তিত্ব আছে, আর তোমরা যে আয়নার খোঁজ করছো সেটা সম্ভবত তাদের কাছে আছে, কারণ সোনার মতো উজ্জ্বল ও মূল্যবান জিনিস চুরি করায় তাদের নেশা। ব্রোমিনা আরও বলে, আমরা তোমাদের সেখানে নিয়ে যাব, বিনিময়ে আমরা ওখান থেকে যত পারি ধন সম্পদ নেব, আর তোমরা আয়নাটা নেবে। এরিক শর্তে রাজি হলে তারা গবলিন্সদের খুঁজতে রওনা দেয়। নৌকায় একটা লেকের মধ্যে দিয়ে যাওয়ার সময় এরিক সারাকে পটানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই সারার মন গলাতে পারে না। আসলে পছন্দের মেয়েরা এমনই হয়, কাছের মানুষের মন বোঝে না। লেকের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু ফেয়ারি অর্থাৎ রূপকথার ছোট্ট পরীরা তাদের উপর দূর থেকে নজর রাখে। অবশেষে তারা গবলিন্সদের বনের কাছে এসে পৌঁছায়। ব্রোমিনা সেখানে পড়ে থাকা একটা কঙ্কালের হাত থেকে মূল্যবান মুক্তার আংটি খুঁজে পেয়ে কাউকে না জানিয়ে নিজের কাছে রেখে দেয়। এখানে আশেপাশে কঙ্কাল ছড়িয়ে পড়ে আছে,
এরিক সেখানে ওই রহস্যজনক কালো রক্ত দেখতে পায়। তারা একটা বেশ পুরনো দড়ির সাঁকো বেয়ে একটা ফুটন্ত সোনার নালা পার হয়। একটু পর দূরে এরিক তাদের সেই কাঙ্ক্ষিত মায়াবী আয়নাটাকে দেখতে পায়, কিন্তু সে লক্ষ্য করে আয়নার মায়াবী জাদুর কারণে গবলিন্সরা নিজেদের মধ্যে লড়াই করে মারা গেছে। তারা যখন লুকিয়ে মায়াবী আয়নাটাকে নিতে যায়, তখন হঠাৎ সামনে একটা গবলিন্স চলে আসে। সে প্রথমে তাদের কিছুই বলে না, কিন্তু যখন বুঝতে পারে ব্রোমিনা তাদের এখান থেকে মূল্যবান মুক্তার আংটি চুরি করেছে, তখন সে রেগে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হলে গবলিন্স অন্যান্যদের ডাকতে আওয়াজ করতে থাকে। এই সুযোগে ড্রফরা আয়নাটা নিয়ে পালানোর চেষ্টা করে। গবলিন্সটা বেশ শক্তিশালী, তবে কিছুক্ষণের মধ্যে সারা ও এরিক মিলে গবলিন্সটাকে মেরে ফেলে। তখন সারা লক্ষ্য করে তার দেওয়া সেই লকেটটা এরিক এখনো গলায় পড়ে আছে। এরিক তাকে জানায়, আমি এটা কখনোই আমার কাছ থেকে দূরে সরাইনি। ঠিক সে সময় অন্যান্য গবলিন্সরা ঝড়ের বেগে ছুটে আসে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে একসময় সারাকে গবলিন্সরা আটকে ফেলে। তাকে বাঁচাতে এরিক এগিয়ে আসলে সারা অবাক হয়। সুযোগ পেয়ে সে ওই দড়ির সাঁকোটা পার হয়ে যায়, কিন্তু গবলিন্সদের আটকাতে এরিক ওই সাঁকো দড়ি কেটে দিয়ে একাই তাদের সাথে লড়তে থাকে। দূর থেকে এই দৃশ্য দেখে সারা তার ভুল বুঝতে পারে এবং এরিককে বাঁচাতে পাশে পড়ে থাকা একটা ধনুক নিয়ে তীরে আগুন লাগিয়ে ছুঁড়ে মারে। গবলিন্সদের রক্ত আলকাতরার মতো হওয়ায় তীরের আগুনে লড়াই করতে থাকা গবলিন্সদের শরীরে আগুন লেগে যায় এবং বাকিরা পালিয়ে যায়। কিন্তু এরিকের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সবাই যখন ভাবতে শুরু করে সে মারা গেছে, ঠিক তখন এরিক উঠে আসে। সেখান থেকে তারা একটা মায়াবী জঙ্গলে চলে আসে। সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেয় রাত এখানে কাটিয়ে আগামীকাল সকালে আয়নাটাকে তার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে। রাতে এরিক সারার কাছে যেতেই সে বলে, আমার কাছ থেকে তোমার দূরে থাকাই ভালো। তুমি যাকে ভালোবাসতে আমি আর সেই সারা নই। তারপরও বুঝিয়ে তার সাথে ইটিস পিটিস করে। আসলে মেয়েরা যেমন হয় আর কি, একটু ভালোভাবে কথা বললেই সব ভুলে যায়। যাই হোক, পরদিন সকালে মায়াবী আয়নাটা এরিককে কাছে ডাকতে থাকে, কিন্তু সে কিছু করার আগেই সারা তার ভ্রম ভেঙে দেয়। তখন এরিক সারাকে প্রশ্ন করে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে, নাকি এখনো আমার সাথে ছলনা করছো? যদি তাই হয়ে থাকে তাহলে এখনই আমাকে শেষ করে ফেলো। ঠিক তখন ফ্রেয়া তার বাহিনী নিয়ে চলে আসে। সবাই তাকে দেখে অবাক হলেও এরিক অবাক হয় না। শ্রেয়া বলে, তোমার রানী তোমাকে অনেক মিস করেছে। এরিক বলে, তুমি আর আমার রানী নও। শ্রেয়া বলে, আমি তোমাদের সারা জীবনের রানী। এরপর সে সেই দিনের মিথ্যা ঘটনার কথা মনে করিয়ে বলে, তুমি সারাকে ছেড়ে পালিয়ে এসেছিলে। আমি তাকে আগলে রেখে সেই বিধ্বস্ত অবস্থা থেকে আবারও শক্তিশালী করে তুলেছি। ফ্রেয়া ড্রপদের নিয়ে উপহাস করে যখন মায়াবী আয়না নিয়ে আসার নির্দেশ দেয়, তখন দুজন তাকে বাধা দিতে চাইলে ফ্রেয়া তাদের বরফের মূর্তি বানিয়ে দেয়। এরিক তাকে মারার চেষ্টা করেও পারে না। তখন ফ্রেয়া তাকে বলে, তুমি কি আমার কাছে থেকে কিছুই শেখোনি? এরিক বলে, হিংসা আর জেদের কারণে তোমার হৃদয় বরফের মতো জমে গেছে। তুমি এখন শুধু কঠিন হৃদয়ের শীতের রানী, যে পৃথিবীটাকে একটা বরফের সমাধিতে পরিণত করতে চায়। কিন্তু এটা কখনোই হবে না। ভালোবাসা এসব কিছু শেষ করে দেবে। শ্রেয়া বলে, তুমি ঠিকই বলেছ, তাহলে তো ভালোবাসার শক্তি দেখতে হয়। এরপর সে সারাকে নির্দেশ দেয় এরিককে মেরে ফেলার। তারা মুহূর্ত দেরি না করে একটা তীর এরিকের বুকে ঢুকিয়ে দেয়। সাথে সাথে এরিক মাটিতে লুটিয়ে পড়ে। শ্রেয়া তার বাহিনী নিয়ে চলে গেলে সবাই ভাবে এরিক মারা গেছে, কিন্তু একজন বুকের তীর টেনে তুলতে এরিক জেগে ওঠে। সে বুঝতে পারে সারা তাকে ইচ্ছা করে বাঁচিয়েছে আর ওই লকেট লক্ষ্য করে তীর মেরেছে, কারণ তার নিশানা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। সবাই এরিককে বোঝানোর চেষ্টা করে সারা তাদের ধোঁকা দিয়েছে, কিন্তু এরিক তো জানে। শ্রেয়া তার বাহিনী নিয়ে নিজের রাজ্যে ফিরে যায়। এদিকে এরিক সারাকে উদ্ধার করতে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখন তাদের ওপর লক্ষ্য রাখা ফেয়ারিগুলো সাহায্যের জন্য বনের কিছু হরিণদের নিয়ে আসে। এদিকে ফ্রেয়া তার দুর্গে পৌঁছে মায়াবী আয়নার সামনে এসে সেটার গায়ে লেখা মন্ত্র পড়তে রেভেনা মুক্ত হয়। সে আগের তুলনায় আরো সুন্দর ও শক্তিশালী হয়েছে।
শ্রেয়া তাকে দেখে কিছুটা ভয় পেলে রেভেনা বলে, আমাকে দেখে দূরে যেও না। শ্রেয়া বলে, আমি তো জানতাম তুমি মারা গেছো। রেভেনা তাকে জানায়, আমি মৃত্যু থেকে অনেক দূরে নিজেকে বাঁচাতে এই আয়নার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, এখন তুমি আমাকে মুক্ত করেছো। রেভেনা শ্রেয়ার সিংহাসনে গিয়ে বসে বলে, এখন থেকে আমার শক্তি আর তোমার হান্টসম্যানদের সাহায্যে আমি আবার আমার হারানো রাজ্য দখল করব। অন্যদিকে এরিক তার সাথীদের নিয়ে শ্রেয়ার রাজ্যে চলে আসে। তারা পরিকল্পনা করে এরিক শ্রেয়াকে খুঁজে বের করে মেরে ফেলবে, আর অন্যান্যরা তাদের বরফ হয়ে যাওয়া সাথীদের খুঁজে বের করবে। এদিকে রেভেনা শ্রেয়াকে না জানিয়ে তার হান্টসম্যানদের স্নো হোয়াইটের রাজ্যে আক্রমণের নির্দেশ দিয়েছে। একথা জানতে পেরে শ্রেয়া রেগে তাকে বলে, এটা আমার রাজ্য। রেভেনা বলে, হ্যাঁ অবশ্যই এটা তোমার রাজ্য, তবে এই 4 দেওয়ালের মাঝে আমার কর্তৃত্ব চলবে। তুমি ভুলে যেও না আমি তোমাকে শক্তিশালী করেছি। পরের দৃশ্যে দেখা যায় বরাবরের মতো সৈনিকরা ছোট বাচ্চাদের ধরে নিয়ে এসেছে। প্রমিনা তাদের বেটে হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ওই বাচ্চাদের লাইনে ঢুকে পড়ে, কিন্তু একটা সৈনিকের তাদের দেখে সন্দেহ হলে দুজনকে আড়ালে ডেকে নিয়ে যায়। অন্যদিকে এরিক পাহাড় বেয়ে দুর্গের মধ্যে ঢোকার চেষ্টা করছে। এদিকে আড়ালে যেতেই ব্রোমিনারা সৈনিকটাকে মেরে ভেতরে চলে যায়। অনেক কষ্টে প্রায় পড়তে পড়তে এরিক দুর্গের ভেতরে প্রবেশ করে, কিন্তু তখন ছোটবেলার সেই মেয়েটা তাকে দেখে ফেলে, কিন্তু আটকায় না। শ্রেয়া তার হান্টসম্যানদের একসাথে করে স্নো হোয়াইটের রাজ্যে আক্রমণের প্রস্তুতি নিতে বলে। সে অনেকটা বাধ্য হয়ে এমনটা করতে বলেছে। ঠিক তখন এরিক তাকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে। রেভেনা সেই তীর আটকে ফেলে। তাকে দেখে এরিকও অবাক হয়। তখন সারা একটা বোকামি করে বসে। সে শ্রেয়ার ওপর আক্রমণের ব্যর্থ চেষ্টা করে। দুজনকে বন্দি করে আনা হলে শ্রেয়া জানতে চায় এমনটা কেন করলে। রেভেনা এগিয়ে এসে বলে, তারা দুজন ভালোবাসার জন্য এমনটা করেছে। তোমার রাজ্যে কি কোনো নিয়মকানুন নাই? এসব বলে শ্রেয়াকে রাগাতে থাকে। এরিক সবার উদ্দেশ্যে বলে, আমাদের ছোটবেলার কথা মনে করো, আর ভালোবাসা আমাকে দুর্বল করে নাই, বরং শক্তি জুগিয়েছে। নিয়ম অনুযায়ী এখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রেভেনা এগিয়ে এসে এরিককে বলে, তোমার ভালোবাসা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি এর আগেও আমাকে মারার চেষ্টা করেছো, তবুও আজ আমি এখানে। সারা এবং এরিক যখন মৃত্যুর জন্য প্রস্তুত, ঠিক তখন হান্টসম্যানরা বিদ্রোহ করে। তখন রেভেনা রেগে গিয়ে সবাইকে মারতে শুরু করলে শ্রেয়া কষ্ট পায়। ছোট থেকে সে যাদের সন্তানের মতো করে বড় করেছে, রেভেনা তারই চোখের সামনে নির্মমভাবে তাদের মেরে ফেলছে। শ্রেয়া হান্টসম্যানদের বাঁচাতে তাদের মধ্যে একটা বরফের দেয়াল তৈরি করে। রেভেনা রেগে বলে, আমি আবারও তোমার মধ্যে দুর্বলতা লক্ষ্য করছি। আমি ভেবেছিলাম তোমাকে এসব থেকে মুক্ত করে শক্তিশালী করেছি। শ্রেয়া রেভেনার এসব কথা শুনে বলে, তুমি আমাকে কিভাবে শক্তিশালী করেছিলে? কিভাবে আমার দুর্বলতাকে বের করে ফেলেছিলে? রেভেনা বলে, আমি তোমার কাছে সবকিছু বলতে বাধ্য না। শ্রেয়া তাকে বলে, আমি তোমাকে আয়না থেকে মুক্ত করেছি, তুমি এখন আমার কথা শুনতে বাধ্য। এরপর সে রেভেনার স্মৃতি থেকে জানতে পারে সেদিন রেভেনা আয়নার কাছ থেকে জানতে পেরেছিল শ্রেয়ার সদ্যজাত সন্তান তার চাইতেও অনেক সুন্দরী আর শক্তিশালী হবে, আর এজন্যই নিজের সৌন্দর্য আর শক্তি ধরে রাখতে কালো জাদুর সাহায্যে সেদিনের ওই ঘটনা ঘটিয়েছিল। অন্যদিকে হান্টসম্যানরা বরফের দেয়াল বেয়ে এই পাশে আসার চেষ্টা করে। রেভেনা শ্রেয়াকে আঘাত করতেই বরফের দেওয়াল ভেঙে পড়ে। রেভেনা তার শক্তির সাহায্যে সবাইকে মারতে থাকলে শ্রেয়া তাকে আটকানোর চেষ্টা করেও পারে না। এক পর্যায়ে শ্রেয়া ভীষণ আহত হয়ে পড়লে রেভেনা বলে, তোমার মধ্যে যে শক্তি ছিল সেটা তুমি সামান্য কিছু মায়া মমতার জন্য নষ্ট করেছো। এরিক রেভেনাকে হারানোর অনেক চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। এটা দেখে শ্রেয়া তার শক্তি দিয়ে মায়াবী আয়নাটাকে বরফে জমিয়ে দেয়। এই সুযোগে এরিক চালাকি করে আয়নার দিকে চাকু ছুঁড়ে মারে। আয়না ভেঙে যাবার সাথে সাথে রেভেনাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মৃত্যুর আগে শ্রেয়া এরিক ও সারাকে বলে, তোমরা সত্যি সৌভাগ্যবান। শ্রেয়া মারা যেতে বরফের মূর্তিতে পরিণত হওয়া সবাই মুক্ত হয়। শেষ দৃশ্যে দেখানো হয় এখনও রেভেনার একটা সোনালিকা বেঁচে আছে, হয়তো কোনো একদিন সে আবারও ফিরে আসবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন।